ওকে, আমরা নেক্সট ক্লাসে পড়েছিলাম আমরা হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব মানে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব থেকে। চলো শুরু করি। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব দেখো। আচ্ছা, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যদিও এখানে বলছে, বাট আমাদের এইখানে দেখতে হবে যে এইখানে আসলে ভাইরাসের উপকারিতা এবং অপকারিতা দুইটাই আলোচনা করা হয়েছে, ঠিক আছে। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, সো এখানে প্রথম আমরা পড়ব ভাইরাসের অপকারিতা নিয়ে। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত যে অর্থনৈতিক গুরুত্ব দিছে, বাট এখানে আলটিমেটলি উপকারিতাও দিছে অপকারিতাও দিছে। সো আমরা কি পড়বো এখন? আমরা পড়বো এখন উপকারিতা নিয়ে, ঠিক আছে। ভাইরাসের অপকারিতা নিয়ে পড়বো। আচ্ছা, ভাইরাসের অপকারিতা মানে কি? সো ভাইরাস যেই সব রোগ সৃষ্টি করবে ওগুলোই তো ভাইরাসের অপকারিতা, তাই না? একদমই সিম্পল কথা, বুঝছো? এখন আমরা দেখি ভাইরাসের অপকারিতায় ভাইরাস কোন কোন রোগ সৃষ্টি করতে পারে। দেখো, আমরা পড়তেছি অণুজীব চ্যাপ্টার, সো খুব স্বাভাবিকভাবেই আমাদের কোয়েশ্চেন আসতেই পারে, ঠিক আছে, যে হচ্ছে একটা রোগ দিয়ে বলবে এটা কোন অণুজীবের মাধ্যমে ছড়ায়, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি হচ্ছে ম্যালেরিয়া, ঠিক আছে। সো তোমাকে এইটা মুখস্থ করতে হবে যে কোন 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 মানে কোন কোন রোগ ভাইরাসের মাধ্যমে ছড়ায়। কিন্তু মজার ব্যাপার বা হচ্ছে তোমার শান্তির ব্যাপার হচ্ছে আমরা ভাইরাসের রোগগুলা পড়বো না, আমরা জাস্ট ব্যাকটেরিয়ার রোগগুলা পড়বো। যদি আমরা ব্যাকটেরিয়ার রোগগুলা পড়ি তাহলে ব্যাকটেরিয়ার দেওয়া যেসব রোগ ছড়ায় জাস্ট ওইটুক যদি পড়তে পারি, সো ব্যাকটেরিয়ার রোগ বাদ বাকি যেসব রোগ থাকে সবই ভাইরাস দ্বারা ছড়ায়। সো ভাইরাস দ্বারা কি কি রোগ ছড়ায় এইটা স্পেসিফিকভাবে আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আবার বলতেছি, এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা জাস্ট ব্যাকটেরিয়ার মাধ্যমে কি কি রোগ ছড়ায় এইটা আমরা যখন ব্যাকটেরিয়ার টপিকটা পড়বো তখন আমরা ওইটা পড়বো ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন কোন রোগ ছড়ায়। সো জাস্ট ওইটুক পড়লেই আমাদের জন্য এনাফ, ঠিক আছে। আচ্ছা, সো ভাইরাসের মাধ্যমে কি কি রোগ ছড়ায় এটা এখন আমাদের পড়া লাগবে না, আমরা শুধু ব্যাকটেরিয়ার মাধ্যমে কি কি রোগ ছড়ায় ওইটা পড়লেই আমাদের জন্য এনাফ। কারণ ব্যাকটেরিয়ার মাধ্যমে যেসব রোগ ছড়ায় ওগুলো জাস্ট আমরা বাদ দিয়ে দেবো, দেন ওগুলো বাদে যত সব রোগ থাকে সবই মোটামুটি ভাইরাসের মাধ্যমেই ছড়ায়। সো জাস্ট এইখান থেকে একটা লাইন পড়বা, সেটা হচ্ছে ধানের টুংরো রোগ সহ প্রায় 300 উদ্ভিদ রোগ ভাইরাস দ্বারা ছড়ায়। সো জাস্ট এইটা পড়বা যে হচ্ছে কয়টা উদ্ভিদ রোগ ভাইরাস দিয়ে ছড়ায়? 300টি। কয়টা উদ্ভিদ রোগ ভাইরাসের মাধ্যমে ছড়ায়? 300টা উদ্ভিদ রোগ ভাইরাসের মাধ্যমে ছড়ায়, এইটা তোমার মনে রাখতে হবে। ওকে, এখান থেকে আর পড়ার মতো কিছু নাই। আচ্ছা, দেন এখান থেকে আমি কিছু কিছু মার্ক করছি। দেখো, প্রথমত আমরা পড়বো ইবোলা ভাইরাস, ঠিক আছে। আমরা প্রথমত পড়বো হচ্ছে ইবোলা ভাইরাস। এটা আগেও আমাদের কিছু ভাইরাস দেওয়া আছে, ওগুলো ইম্পর্টেন্ট না। আমরা ইবোলা ভাইরাস দিয়ে এখানে জাস্ট আমরা পড়বো হচ্ছে এমসিকিউর জন্য কয়েকটা ভাইরাস সম্পর্কে কিছু কিছু জানবো, জাস্ট ফর MCQ। সো চলো আমরা ইবোলা ভাইরাস শুরু করি। দেখো, ইবোলা ভাইরাস কেমন? ইবোলা ভাইরাস হচ্ছে আমাদের একসূত্রক RNA ভাইরাস। হ্যাঁ, সো ইবোলা ভাইরাস যে এক ধরনের RNA ভাইরাস, এইটা তোমার মনে রাখা দরকার, ঠিক আছে। আচ্ছা, সো আরেকটি ইবোলা ভাইরাস থেকে আরেকটি ইনফরমেশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়, খুবই কমন একটা কোয়েশ্চেন। কোন ভাইরাসের আক্রমণের ফলে দেহের কোষ ফেটে যায়? কোন ভাইরাস আক্রমণের ফলে দেহের কোষ ফেটে যায়? অ্যান্সার হবে আমাদের ইবোলা ভাইরাস। ঠিক আছে, সো এটা মনে রাখতে হবে যে ইবোলা ভাইরাসের ফলে দেহের কোষ ফেটে যায়। আচ্ছা, ইবোলা ভাইরাস থেকে আমরা দুইটা ইনফরমেশন পড়লাম, একসূত্রক RNA এবং দেহের কোষ ফেটে যায়, এই দুইটা ইনফরমেশন। তারপর আসি জিকা ভাইরাস। আচ্ছা, দেন আসি, দেখো জিকা ভাইরাস এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস, এইটা মনে রাখা দরকার। জিকা ভাইরাস কোন ধরনের ভাইরাস? এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যদি কোয়েশ্চেন আসে নিচের কোনটি এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস, জিকা ভাইরাস যে একটা ফ্ল্যাভি ভাইরাস, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফ্ল্যাভি ভাইরাস মানে হচ্ছে মোটামুটি বলতে পারো মশার মাধ্যমে আর কি ছড়ায়। সো কোন দুইটা মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় বলো তো? এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস মশকি, নট মশা। মশকি মানে হচ্ছে স্ত্রী মশাদের মশকি বলা হয়। সো তোমার এইটুক মনে রাখা লাগবে যে এডিস, দেখো এই লাইনটা ভালো করে দেখা যাচ্ছে না, আমি লিখে দিই এডিস এজিপ্টি, এটা জাস্ট MCQর জন্য। কোন দুইটা মশা? এডিস এজিপ্টি
এডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা মশকির নাম মনে রাখা লাগবে যে কোন মশকির মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়, এই দুইটা মশকির নাম মনে রাখা লাগবে। শেষ। দেন আমরা আসি চিকিৎসকের ভাষায় মাইক্রোসেফালিকে, এটি একটু পড়বো আমরা যে চিকিৎসকের ভাষায়। আচ্ছা, মাইক্রোসেফালি মানে বুঝছো? মাইক্রোসেফালি মানে হচ্ছে ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করা। আচ্ছা, মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ছোট, মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ছোট, সেফালি মানে হচ্ছে মস্তিষ্ক। সো যেই শিশু, যেই বাচ্চাটা অপেক্ষাকৃতভাবে ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে তাকে বলা হয়, সেই রোগটাকে বলা হয় মাইক্রোসেফালি। সো আমাদের এখান থেকে এইটুক জানতে হবে যে মাইক্রোসেফালি কোন ভাইরাসের মাধ্যমে ছড়া হয়। অ্যান্সার হবে জিকা ভাইরাস। এইটা মনে রাখতেই হবে। মাইক্রোসেফালি কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? মাইক্রোসেফালি কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? অ্যান্সার হবে জিকা ভাইরাস। অ্যান্সার হবে জিকা ভাইরাস। আচ্ছা, শেষ তাহলে। এখন আমরা পড়ব নিপা ভাইরাস। নিপা ভাইরাস, আচ্ছা, নিপা ভাইরাস থেকে আমরা যেইটা পড়ব সেটা হচ্ছে নিপা ভাইরাস থেকে আমরা পড়ব এটা কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? বাদুড়ের মাধ্যমে ছড়ায়। হ্যাঁ, এবং কাঁচা খেজুরের রসের মাধ্যমে এ ভাইরাস সংক্রমিত হয় বা অনুপ্রবেশ করে। সো তোমার এইটুক মনে রাখা লাগবে যে বাদুড়, হ্যাঁ, বাদুড়ের মাধ্যমে হচ্ছে নিপা ভাইরাস ছড়ায় এবং কাঁচা খেজুরের রসের মাধ্যমেও ছড়ায়। সো এই দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে যে কোন দুইটার মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। বাদুড় এবং কাঁচা খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাসটা ছড়ায়। ঠিক আছে? আচ্ছা, দেন আচ্ছা বার্ড ফ্লু, আচ্ছা বার্ড ফ্লু লাগবে না, এগুলো আমরা আবার পরে পড়বো, বার্ড ফ্লু নিয়ে সমস্যা নাই। সোয়াইন ফ্লুতে আসো। আচ্ছা, সোয়াইন ফ্লু ভাইরাসের কোন সাবটাইপ বা কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? H5N1, H1N1 এই দুইটা ভাইরাসের মাধ্যমে বা ভাইরাসের এই দুইটা সাবটাইপের মাধ্যমে আমাদের সোয়াইন ফ্লুটা ছড়ায়। সো তোমার এইটা মনে রাখতে হবে যে সোয়াইন ফ্লু ছড়ায় H5N1 এবং H1N1 এই দুইটা সাবটাইপের মাধ্যমে, এই যে সাবটাইপ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দেন এখন আমরা পড়ব চিকুনগুনিয়া নিয়ে। দেখো, চিকুনগুনিয়াও হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস জনিত রোগ। এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। ঠিক আছে, চিকুনগুনিয়া কোন ধরনের রোগ? চিকুনগুনিয়া হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস জনিত রোগ। হ্যাঁ, তারপর আরেকটি ইনফরমেশন আমাদের এখান থেকে পড়তে হবে যে দেখো, চিকুনগুনিয়াও যেহেতু একটা তোমরা জানো যে চিকুনগুনিয়া কিসের মাধ্যমে ছড়ায়? মশা। সো এটা মনে রাখা ইম্পর্টেন্ট যে চিকুনগুনিয়া আমাদের ওই সেম মশা, দেখো যেই মশাটা হচ্ছে জিকা ভাইরাসের, দেখো জিকা ভাইরাস যেই মশার মাধ্যমে ছড়াইছিল এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা মশার মাধ্যমে যে হচ্ছে আমাদের জিকা ভাইরাস ছড়াইছিল। ঠিক আছে, এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এই দুইটা মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়াইছিল, সেম সেম ওই দুইটা মশার মাধ্যমেই আমাদের চিকুনগুনিয়াও ছড়াবে। হ্যাঁ, এই দেখো, এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস মশকির মাধ্যমে আমাদের চিকুনগুনিয়াটাও ছড়াবে। ঠিক আছে, দেন আসো কোভিড-19। এখান থেকে আর কিছু, আচ্ছা, যেহেতু চিকুনগুনিয়া এক ধরনের জ্বর, ঠিক আছে, ওই ডেঙ্গুর মতো আর কি জ্বর। সো এটার যদি তুমি এটা একটু পড়তে চাও, এটার ফলে কি হয়? দেখো, এটার ফলে কি হয়? উচ্চ জ্বর, জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরে র্যাশ ওঠা, মাথা ব্যথা, দুর্বলতা। মানে ভাই ওই যে ডেঙ্গু আছে না, ডেঙ্গু আছে না, ডেঙ্গুতে যত ধরনের আমাদের সিমটমস দেখা যায়, ঠিক আছে, ডেঙ্গুতে যত ধরনের সিমটমস দেখা যায় এখানেও ওই সেম, যেহেতু এটা একটা মশকি বাহিত রোগ। আচ্ছা, তোমরা একটু 10টা সেকেন্ড একটু ওয়েট করো, 10 সেকেন্ড।
আচ্ছা আমি আবার ব্যাক আসছি। দেখো আমাদের চিকুনগুনিয়া কোন রোগের মাধ্যমে ছড়ায়? সো কি বললাম, চিকুনগুনিয়া থেকে আমরা জাস্ট তিনটে ইনফরমেশন পড়লাম। এক নাম্বার ইনফরমেশন, এটা হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস জনিত জ্বর। দুই নাম্বার ইনফরমেশন, এটা কোন মশকের মাধ্যমে ছড়ায়? এডিস এজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস। এবং তিন নাম্বার ইনফরমেশন হচ্ছে যেহেতু চিকুনগুনিয়াও এক ধরনের ডেঙ্গুর মতো জ্বর, সো ডেঙ্গুতে কি হয়? ডেঙ্গুতে আমাদের জ্বর হয়, তারপর জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, শরীরে র্যাশ ওঠে, মাথা ব্যথা, দুর্বলতা। সো এইখানেও ওই সেম লক্ষণগুলো দেখা যাবে। মনে করবা চিকুনগুনিয়ার লক্ষণও ডেঙ্গুর মতোই মোটামুটি, ঠিক আছে? আচ্ছা কোভিড-19 থেকে আমরা পড়ব যে করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার 14 দিনের মধ্যে এটার লক্ষণ প্রকাশ পায়। সো করোনা ভাইরাস দ্বারা তুমি আক্রান্ত হইলা, সাথে সাথে লক্ষণ প্রকাশ পাবে না। কত দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে? 14 দিন। 14 দিন, 14 দিনের মাধ্যমে লক্ষণ প্রকাশ পাবে। এইটুক মনে রাখলেই এনাফ। আচ্ছা এখন দেখো আচ্ছা করোনা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে ওই রোগে আক্রান্ত ব্যক্তিকে তোমার আইসোলেশনে রাখতে হবে, ঠিক আছে? মানে হচ্ছে তাকে সেপারেটলি রাখতে হবে। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোভিড-19 থেকে, যেহেতু এটা এখন আমাদের নাই, সো এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসার পসিবিলিটি এখন আমাদের নাই, ঠিক আছে? আমরা এখন চলে যাব কোভিড-19 চিকিৎসা। আচ্ছা জাস্ট এইটা পড়ো যে কোভিড-19 দ্বারা যে কেউ আক্রান্ত হয়েছে কিনা এটা আমরা কিসের মাধ্যমে বুঝি? এটা হচ্ছে আমরা RT-PCR পরীক্ষার মাধ্যমে বুঝি, ঠিক আছে? কোভিড-19 দ্বারা কেউ আক্রান্ত হয়েছে কিনা এটা আমরা কিসের মাধ্যমে বুঝি? এটা আমরা RT-PCR পরীক্ষার মাধ্যমে বুঝি। RT-PCR পরীক্ষার মাধ্যমে বুঝি, ঠিক আছে? মানে ডাক্তার টেস্ট করতে দেয় না, সো কোন টেস্টের মাধ্যমে কোভিড-19টা কনফার্ম হওয়া যায়? RT-PCR, ঠিক আছে? এটার ফুল মিনিং পড়া লাগবে না। তারপর আসো ভাইরাসের উপকারিতা। হ্যাঁ, দেন আসো আমাদের ভাইরাসের, আচ্ছা আমি কিন্তু মেডিকেলের কোয়েশ্চেন পড়াইতেছি না, আমাদের যখন ভাইরাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, ভাইরাসটা যখন শেষ হবে ফুললি, তখন আমরা ভাইরাস থেকে যতগুলো মেডিকেলের কোয়েশ্চেন আসছে ওইটা পড়ে ফেলবো। দেন যখন তারপর ব্যাকটেরিয়াতে যাব, ব্যাকটেরিয়া পড়ার পরে ব্যাকটেরিয়া থেকে যতগুলো মেডিকেলের কোয়েশ্চেন আসছে আমরা পড়ে ফেলবো। দেন ব্যাকটেরিয়া শেষ হইলো, তারপর আসছে আমাদের ম্যালেরিয়া। সো ম্যালেরিয়া পড়ার পরে আমাদের ম্যালেরিয়া নিয়ে যতগুলো মেডিকেলের কোয়েশ্চেন আছে ওগুলো শেষ করে ফেলবো। আমি আগেও বলছিলাম এই চ্যাপ্টারের 3টা অণুজীব নিয়ে আলোচনা করা হয়েছে: ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। সো আমাদের ভাইরাস শেষ হওয়ার পরে আমরা ভাইরাসের নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ভাইরাসের মেডিকেলের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সেটা আজকের ক্লাসেও হইতে পারে বা নেক্সট রেকর্ডেও হতে পারে। দেখো আমরা আসি ভাইরাসের উপকারিতা নিয়ে, ঠিক আছে? আচ্ছা এখন ভাইরাসের উপকারিতা, এটা কিন্তু আবার একটা সিকিউ টপিক, ঠিক আছে? ভাইরাসের উপকারিতা থেকে আমাদের সিকিউ আসতে দেখা যায় ভাইরাসের উপকারিতা থেকে। ওকে, তো ভাইরাসের কি কি ভাইরাসের কি কি উপকারিতা আছে আমরা একটু দেখি। সিকিউতে কোয়েশ্চেন আসে ভাইরাসের উপকারিতাগুলা লিখো, ঠিক আছে? তো দেখো বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি হয়। মানে দেখো এই যে রোগগুলা বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, এগুলোর যে প্রতিষেধক টিকা আছে, মানে আমরা বলি যে অ্যান্টিবায়োটিক টিকা, ঠিক আছে, ওগুলোর টিকা ভাইরাস দিয়েই তৈরি হচ্ছে। সো ভাইরাস যে শুধুমাত্র খারাপ এরকম না, অনেকগুলা টিকা দেয় না, ঠিক আছে, ভ্যাকসিন যাকে আমরা বলি ভ্যাকসিন, অনেকগুলো ভ্যাকসিন ভাইরাসের মাধ্যমেই তৈরি করা হয়। সো ওই রোগগুলো কোনগুলো? এই যে বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, এইটাই একটু মনে রাখতে হবে। তারপর আসি আমাদের ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়। ওই সেম কথাই, ভাইরাস থেকে কোন রোগের টিকা তৈরি করা হয়? জন্ডিস। দেন দেখো কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যবহার করা হয়। সো দেখো আমাদের 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট এবং 3 নাম্বার পয়েন্টে আমরা কি কি পড়লাম? কোন কোন রোগের টিকা বা ভ্যাকসিন বা ওষুধ ভাইরাসের মাধ্যমে তৈরি করা হইতেছে। সো এই যে 1, 2, 3 নাম্বার পয়েন্ট পড়লাম, এই 3টা পয়েন্টের যে রোগের নামগুলো আছে এগুলো যতটুকু পারো একটু মুখস্থ করার ট্রাই করবা, ঠিক আছে?
বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, এভাবে মুখস্থ করবা। বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক। ওকে, আচ্ছা দেন জন্ডিস পড়লা। তারপর দেখো এগুলো কিন্তু পানিবাহিত রোগ 3 নাম্বার পয়েন্টে। হ্যাঁ দেখো, কলেরা, টাইফয়েড, আমাশয়, ছোটোবেলার কথা একটু মনে করে দেখো, এগুলা কিন্তু আমাদের পানিবাহিত রোগ, এগুলা কিন্তু আমাদের পানিবাহিত রোগ। সো পানিবাহিত রোগগুলা আমরা দেখব যে কলেরা, টাইফয়েড, আমাশয় এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়। এই রোগগুলো কি দিয়ে হয়? ব্যাকটেরিয়া। ঠিক আছে। সো যেহেতু ব্যাকটেরিয়া দ্বারা হয়, সো ব্যাকটেরিওফাজ ভাইরাসের কাজ কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। যেহেতু আমাদের কলেরা, টাইফয়েড, আমাশয় এই 3টা রোগ হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, সো খুব সিম্পলভাবে আমি যদি ব্যাকটেরিওফাজ ভাইরাস দিই, ব্যাকটেরিওফাজ ভাইরাসের কাজ কি? ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলা, ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। ওই ভাইরাসগুলোর কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলা, মেরে ফেলা, ধ্বংস করা। সো আমি যদি এখানে ব্যাকটেরিওফাজ ভাইরাসগুলো দেই, তাহলে এই যে আমাদের ব্যাকটেরিয়াজনিত রোগগুলো আছে, এই রোগগুলোতে তো ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। সো ভাইরাস যদি ওই ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, সো এখানে আমরা ভাইরাস থেকে একটা উপকার পাচ্ছি, বুঝছো? সো এই জন্যই এই যে আমাদের ব্যাকটেরিওফাজ, যে কলেরা, টাইফয়েড, আমাশয় এগুলার এগুলার ওষুধও আমাদের তৈরি করা হয় ব্যাকটেরিওফাজ ভাইরাসের মাধ্যমে। এটা মনে রাখতে হবে যে কোন কোন রোগ ব্যাকটেরিওফাজ ভাইরাসের মাধ্যমে ওষুধ তৈরি করা হয়। আচ্ছা একটু মুছে দিই আমি। দেন 4 থেকে 9 পর্যন্ত সহজ দেখো। আচ্ছা, এটার জাস্ট কিওয়ার্ডগুলো পড়বো, যে ভাইরাস হচ্ছে জেনেটিক প্রকৌশলে ব্যবহার করা হয়। এখন জেনেটিক প্রকৌশল মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা তোমরা 12 নাম্বার চ্যাপ্টারে পড়বা, ঠিক আছে? দেন আসি ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। সো জাস্ট এটার আমি যে ব্লু কালার দিয়ে হাইলাইটার দিয়ে মার্ক করছি, জাস্ট ওই কিওয়ার্ডগুলো পড়লেই এনাফ। হ্যাঁ, ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। দেন হচ্ছে আচ্ছা, যুক্তরাষ্ট্রে কীট পতঙ্গনাশক হিসেবেও ভাইরাস ব্যবহার করা হয়, ঠিক আছে? যুক্তরাজ্যে কীট পতঙ্গনাশক হিসেবেও ভাইরাস ব্যবহার করা হয়। তারপরে ফাজ ভাইরাস, যেটা আমরা 3 নাম্বার পয়েন্টে পড়লাম, ঠিক আছে? যেটা আমরা 3 নাম্বার পয়েন্টে পড়লাম যে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াজনিত হাত থেকে মানুষকে রক্ষা করে। কারণ ফাজ ভাইরাসের কাজ কি? ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ভাইরাসের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, ধ্বংস করে ফেলা, খেয়ে ফেলা। সো ফাজ ভাইরাসের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ, তোমার ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ হইলো, তুমি ফাজ ভাইরাস ইনজেকশন নিলা, তখন ওই ভাইরাসগুলোই ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে, সিম্পল কথা। ওকে, দেন তারপর আসি আমরা 7 নাম্বার পয়েন্টটা তো আমরা পড়লাম। দেন আসি 8 নাম্বার, টিউলিপ ফুল, ঠিক আছে? আচ্ছা, টিউলিপ ফুলকে জাস্ট সৌন্দর্য বাড়াতে, মানে দেখো লাল টিউলিপ, টিউলিপের রং থাকে লাল, এখানে লম্বা লম্বা সাদা দাগ পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে ভাইরাসের আক্রমণের ফলে ফলে কি হয়, ওই টিউলিপটাকে তখন বলা হয় ব্রোকেন টিউলিপ, মানেই তখন আরও সুন্দর দেখায় যায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, ফলে ফুলের মূল্য বেড়ে যায়। মানে কিছুই না, এই যে আমাদের টিউলিপ ফুলটা, এই টিউলিপ ফুলের রং হচ্ছে লাল, কিন্তু এই টিউলিপ ফুলের উপর ভাইরাস আক্রমণ করে। ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা লালের মধ্যে সাদা সাদা ছোপ পড়ে, ভাইরাস আক্রমণের ফলে সাদা সাদা ছোপ ছোপ পড়ে। সো ওইটা দেখতে আরও সুন্দর দেখায়, আরও গর্জিয়াস দেখায়, বিউটিফুল দেখায়। এই জন্য ভাইরাস আক্রমণের ফলে ওই ফুলটার দাম আরও বেড়ে যায়, কারণ ওইটা দেখতে সুন্দর দেখায়, ঠিক আছে? এই যে সৌন্দর্য বাড়ে, দাম বাড়ে। তারপরে আমাদের অস্ট্রেলিয়া এটি একটু পড়ো, যে মিক্সো ভাইরাস খরগোশ নিধনে বা খরগোশের সংখ্যা কমাতে সাহায্য করে। মানে নিক্সো ভাইরাস এমন একটা ভাইরাস যা কিনা আমাদের খরগোশগুলোকে মেরে ফেলে, ঠিক আছে? এটি একটু মনে রাখো। সো এই 9টা পয়েন্ট আমাদের সিকিউতে আসে, যে ভাইরাসের উপকারিতা লিখো। সো যতগুলো পারো মনে রাখবা, আর এমসিকিউর জন্য তো আমি দেখাই দিলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা পড়ব ভাইরাস রোগ নিয়ন্ত্রণ। আচ্ছা, এগুলো কিছু পড়া লাগবে না। হ্যাঁ, ভাইরাসের রোগ নিয়ন্ত্রণে তুমি টিকা প্রদান করতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধ দিতে পারো, ইন্টারফেরন দিতে পারো। ইন্টারফেরন কি, যারা আমার কোষ রসায়নের ক্লাস করছো তারা জানো। ইন্টারফেরন হচ্ছে এক ধরনের অ্যান্টিভাইরাস ড্রাগ, মানে ইন্টারফেরন এক ধরনের ওষুধ যেটা কিনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। সো এই 3টি একটু মনে রাখতে পারো, এই 2টা, ঠিক আছে? যে ভ্যাকসিনেশন বা টিকা প্রদান করে তুমি ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে পারো, এবং অ্যান্টিভাইরাল ওষুধ দিয়েও তুমি ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে পারো, ঠিক আছে? আচ্ছা
এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো উদ্ভিদ ও প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী কয়েকটি ভাইরাস। ঠিক আছে, উদ্ভিদ ও প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী কয়েকটি ভাইরাস। সো দেখো ভাইরাসের নাম এবং এই ভাইরাস কোন গাছে আক্রমণ করবে এটা কিন্তু আমরা উদ্ভিদ দেহে পড়তেছি। ঠিক আছে, এটা আমরা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম পড়তেছি। সো ভাইরাসের নাম, এটা হচ্ছে কোন উদ্ভিদে রোগটা সৃষ্টি করবে এবং সেই রোগের নাম। হ্যাঁ, দেখো টব্যাকো মোজাইক ভাইরাস। আচ্ছা, তোমরা জাস্ট 10টা সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, আমি আবার ফিরে এসেছি। আচ্ছা, কোন কোন ভাইরাসের মাধ্যমে, এখানে আমরা পড়বো ভাইরাসের নাম। দেখো টব্যাকো মোজাইক ভাইরাস। টব্যাকো মোজাইক ভাইরাস, টব্যাকো মানেই তো তামাক, টব্যাকো মানে কি তামাক। সো অবভিয়াসলি এটা কোন গাছে আক্রমণ করবে? তামাক গাছে আক্রমণ করবে। হ্যাঁ, আচ্ছা এই রোগের, আচ্ছা রোগ সবগুলোর নাম লাগবে না, জাস্ট কোন ভাইরাস উদ্ভিদের কোন উদ্ভিদে আক্রমণ করে এটা পড়ো। ঠিক আছে, আমরা পড়লাম টব্যাকো মোজাইক ভাইরাস তামাক গাছে আক্রমণ করবে। নাম শুনেই বোঝা যায়, নাম শুনেই বোঝা যায়, কারণ টব্যাকো মানেই তামাক, টব্যাকো মানেই তামাক। আচ্ছা দেন আসি বিন মোজাইক ভাইরাস। বিন মানে সিম, বাচ্চারাও জানে। সো এটা সিম গাছে আক্রমণ করবে। ঠিক আছে, বিন মোজাইক ভাইরাস, বিন মানে সিম, সো এটা সিম গাছে আক্রমণ করবে। তারপর আসি বুসিস্ট্যান্ট ভাইরাস। আচ্ছা বুসিস্ট্যান্ট ভাইরাস, এটা যে টমেটোতে আক্রমণ করবে এটা একটু মনে রাখা লাগবে, এটা একটু মুখস্থ করা লাগবে, কিছু করার নাই। বুসিস্ট্যান্ট ভাইরাস টমেটোতে আক্রমণ করবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ধানের টুংরো ভাইরাস, এটা 5 স্টার এবং এটা মেডিকেলেও আসছে। ধানের টুংরো ভাইরাস, এটা 5 স্টার, এটা মেডিকেলেও আসছে। হ্যাঁ, মানে টুংরো ভাইরাস কার দেহে আক্রমণ করবে? টুংরো ভাইরাস হচ্ছে ধানে আক্রমণ করবে, এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, টুংরো ভাইরাস হচ্ছে ধান গাছে আক্রমণ করবে। দেন আসি বাঞ্চি টপ ভাইরাস। বাঞ্চি মানে হচ্ছে কলা, বাঞ্চি মানে কি? কলা। সো এটা এই ভাইরাসটা কোন উদ্ভিদে আক্রমণ করবে? কলা গাছে। তারপর আসি পটাটো, পটাটো মোজাইক ভাইরাস। সো পটাটো মানেই তো আলু, সো পটাটো মোজাইক ভাইরাস কোন গাছে আক্রমণ করবে? গোল আলুতে আক্রমণ করবে। ঠিক আছে, আচ্ছা এগুলো পড়ার অত দরকার নাই। সো এখান থেকে আমরা তাহলে কি পড়লাম? এখান থেকে আমরা যেই জিনিসটা পড়লাম, কোন ভাইরাস কোন উদ্ভিদে আক্রমণ করে এটা পড়তে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই নামের সাথে উদ্ভিদের মিল আছে, যেমন টব্যাকো মানে তামাক, বিন মানে সিম, বুসিস্ট্যান্ট দেয়া মনে রাখবা টমেটো, টুংরো, টুংরো এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ধরো ধানের টুংরো রোগ, এটা কি? এইভাবেও কোয়েশ্চেন আসতে দেখা যায়। শোনো শোনো শোনো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইভাবেও কোয়েশ্চেন আসতে দেখা যায় যে ধানের টুংরো রোগ এটা কিসের মাধ্যমে ছড়ায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, নাকি হচ্ছে ম্যালেরিয়া? অবশ্যই তোমার মনে রাখতে হবে যে ধানের টুংরো রোগ এটা ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, বা এটাও দিল যে কলার বাঞ্চি রোগ, কলার বাঞ্চি বাঞ্চি রোগ, ঠিক আছে, বা কলার বাঞ্চি টপ রোগ, এটা কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়? হ্যাঁ, বাঞ্চি রোগ কোন ভাইরাসের মাধ্যমে, সরি কোন অণুজীবের মাধ্যমে ছড়ায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, নাকি হচ্ছে শৈবাল? আনসার হবে ভাইরাস, কারণ আমরা তখন ভাইরাস নিয়েই পড়তেছি। এই সবগুলো রোগই ভাইরাস বাহিত উদ্ভিদের রোগ, ভাইরাস বাহিত উদ্ভিদের রোগ। সো তোমাকে এখান থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এই যে আমার 6টা নাম, এই 6টা নাম হচ্ছে ভাইরাস বাহিত রোগ, এই 6টা নাম হচ্ছে ভাইরাস বাহিত রোগ, এই একটা ইনফরমেশন মনে রাখতে হবে। এবং 2 নাম্বার ইনফরমেশন মনে রাখতে হবে যে কোন ভাইরাসের মাধ্যমে কোন রোগটা ছড়ায়, কোন ভাইরাসের মাধ্যমে কোন রোগটা ছড়ায়, এইটাও তোমার মনে রাখতে হবে। ওকে, এখন আসি আমরা ভাইরাসের নাম। আচ্ছা, এই চার্টটা আমরা একটু পরে আসতেছি। দেখো এখানে এতক্ষণ তো আমরা পড়ছি উদ্ভিদ দেহে, ঠিক আছে, এতক্ষণ আমরা পড়ছি উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস। এখন আমরা পড়ব প্রাণী দেহে ভাইরাস কোন কোন রোগ সৃষ্টি করে। এখন আমরা পড়ব প্রাণী দেহে ভাইরাস কোন কোন রোগ সৃষ্টি করে। ঠিক আছে, দেখো আমাদের
আচ্ছা আমরা শুরু করি বিসমিল্লাহ বলে, ঠিক আছে? এখান থেকেও আমাদের দুই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এক টাইপের কোয়েশ্চেন হচ্ছে এইগুলা যে ভাইরাস বাহিত রোগ, দেখো অনেকগুলো আছে, এগুলো তোমার মনে রাখা লাগবে। কারণ তোমাকে বলে ধরো বলবে যে জলাতঙ্ক রোগ। হ্যাঁ, জলাতঙ্ক রোগ এটা কোন অণুজীবের মাধ্যমে ছড়ায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক। সো তোমার বুঝতে হবে এটা ভাইরাসের মাধ্যমে ছড়ায়, কারণ আমরা তখন ভাইরাস নিয়ে পড়ছি। এখানে যতগুলা রোগের নাম দেওয়া আছে, এইখানে যতগুলা রোগের নাম দেওয়া আছে, যতগুলা রোগের নাম দেওয়া আছে সবগুলা ভাইরাসের মাধ্যমেই ছড়ায়, কারণ আমরা তো এখন ভাইরাস নিয়েই পড়তেছি। সো এই রোগগুলো যে ভাইরাসের মাধ্যমে ছড়ায় এটা তোমার মনে রাখা লাগবে, এবং সবগুলো পড়া লাগবে না, জাস্ট আমি যেগুলা মার্ক করে দিচ্ছি, ব্লু কালার দিয়ে ওইগুলা পড়লেই হবে, ঠিক আছে? ওইগুলা পড়লেই হবে। আচ্ছা আমি আমার ফার্স্ট পার্ট এখানেই শেষ করতেছি, নেক্সট পার্টের আমি ভিডিও শুরু করতেছি, ঠিক আছে? ফার্স্ট পার্ট আমি এখানেই শেষ করতেছি।